প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায়ের লেকচার 6 শুরু করছি। তো লেকচার 6 এ আমরা যে টপিকটা নিয়ে শুরু করব প্রথমে, সেটি হচ্ছে স্কেলার বা ডট গুণন। অর্থাৎ আমরা আজকে ভেক্টর গুণন পড়ব। তো ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করা হলে গুণের প্রকৃতি অনুসারে এই গুণনটা দুই প্রকারের হয়ে থাকে। একটি স্কেলার বা ডট গুণন, আর একটি হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। অর্থাৎ একটি ভেক্টর রাশিকে যদি একটি ভেক্টর রাশি দ্বারা গুণ করা হয়, তাহলে কখনো স্কেলার রাশি তথা মান তৈরি হয়, এবং কখনো একটি ভেক্টর রাশিকে একটি ভেক্টর রাশি দ্বারা গুণ করা হলে কখনো আবার ভেক্টর রাশি তৈরি হয়। তো একটি ভেক্টর রাশিকে একটি ভেক্টর রাশি দ্বারা গুণ করা হলে যদি স্কেলার রাশি বা শুধু মান তৈরি হয়, তাহলে এই গুণনটার নামই হচ্ছে স্কেলার বা ডট গুণন। আর একটি ভেক্টর রাশিকে আর একটা ভেক্টর রাশি দ্বারা গুণ করার ফলে যদি গুণফলটি একটি ভেক্টর রাশি হয়, তাহলে সেই গুণনটাকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণন। আর একটা ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা হলে কি হয়, সেটা আমরা গত প্রথম ক্লাসে, অর্থাৎ আমরা যেদিন ভেক্টরের যে ডেফিনেশন গুলো পড়েছিলাম সেই দিনে এইগুলো আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা যে টপিকটা পড়াবো সেটি হচ্ছে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ। তো ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করা হলে গুণনটা দুই প্রকারের হয়ে থাকে, একটি স্কেলার বা ডট গুণন, আর এটি হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। আচ্ছা, এখন স্কেলার বা ডট গুণন কাকে বলে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। স্কেলার বা ডট গুণনের সংজ্ঞা হলো যে দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি তৈরি হয় তথা শুধু মান তৈরি হয়, তাহলে সেই গুণনকে বলা হয় স্কেলার বা ডট গুণন। তো এটা আমি দেখো ডান পার্শ্বে একটা চিত্রের মাধ্যমে আমি উপস্থাপন করছি। এখানে আমরা দুটা ভেক্টর বিবেচনা করেছি। একটা ভেক্টরের নাম দিয়েছি আমি এ ভেক্টর, আর একটা ভেক্টরকে আমি নামকরণ করেছি বি ভেক্টর, এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে নামকরণ করা হয়েছে থিটা। আচ্ছা, তাহলে আমরা স্কেলার গুণন বা ডট গুণনকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো? স্কেলার গুণন বা ডট গুণনকে ম্যাথমেটিক্যালি লেখার নিয়ম হচ্ছে যে দুটি ভেক্টরের ডট গুণনের মান হচ্ছে এই দুটি ভেক্টরের যে মান, সেই মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী যে কোণ থিটা, এদের কোসাইনের গুণফলের সমান, অর্থাৎ কস থিটার গুণফলের সমান। এখন কস থিটা কেন আসছে সেটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে দুটি ভেক্টরের ডট গুণনের মান হচ্ছে ওই দুটি ভেক্টরের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের ক্ষুদ্রতর যে কোণ, অর্থাৎ এখানে থিটা যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাদের কোণের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এবং এখানে থিটার মানের লিমিটটা বলা আছে, দেখো 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু থিটা লেস দ্যান অর ইকুয়াল টু পাই। তার মানে থিটার মানটা 0 ডিগ্রি, সর্বনিম্ন হবে 0 ডিগ্রি বা তার চেয়ে বড় হবে, এবং সর্বোচ্চ হবে পাই অর্থাৎ 180 ডিগ্রি বা তার চেয়ে ছোট হবে। আচ্ছা, এখন তাহলে আমরা দুটি ভেক্টরের ডট গুণনকে আমরা এইভাবে লিখবো, এ মাঝখানে ডট বি, এ ডট বি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখেছি, এই দুটি ভেক্টরের যে মান অর্থাৎ এ এর মান বি এর মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী যে কোণ থিটা, তাদের গুণফলের কোসাইনের গুণফলের সমান, অর্থাৎ কস থিটার গুণফলের সমান। তাহলে আমরা সেটাকে লিখেছি দেখো এ বি কস থিটা। এখন এইটাকে দেখো আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করে লিখেছি। দেখো এ কে বাহিরে রেখে বি কস থিটাকে আমরা উইদিন ব্র্যাকেটের মধ্যে রেখেছি, আবার বি কে বাম পাশে রেখে ব্র্যাকেটের বাহিরে রেখে এ কে কস থিটার মধ্যে উইদিন ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। তার মানে আমরা এখানে যে বি কস থিটা লিখলাম ব্র্যাকেটের মধ্যে, বা পরের লাইনে এ কস থিটা, এই দুটা জিনিসের একটা মিনিং আছে, সেটা আমি পরের লাইনে এখানে লিখেছি। দেখো এই বি কস থিটাকে বলা হচ্ছে তোমার এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ কাকে বলে আমি পরে বলছি। আর এ কস থিটাকে বলা হচ্ছে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ। তার মানে আমরা দ্বিতীয় যে লাইনটা, সেখানে এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের উপরে এই যে বি কস থিটা, এটাকে বলা হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ কার উপর, এ এর উপরে। আর তৃতীয় লাইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে এ বি ভেক্টরের মান এবং বি ভেক্টরের উপর অপর ভেক্টরের যে লম্ব বিক্ষেপ। তো অপর ভেক্টর মানে কি বলা হচ্ছে, এ ভেক্টর। তার মানে বি ভেক্টরের মান এবং বি ভেক্টরের উপর অপর ভেক্টর তথা এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে এ কস থিটা। তার মানে দুটি ভেক্টরের ডট গুণন আসলে যে কোনো একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপের যে গুণফল, এই গুণফলকে বলা হয় তোমার ডট গুণন। আচ্ছা, এখন এখানে কজ অ্যাঙ্গেলটা কেন এসছে সেটা একটু ডান পাশের চিত্রটা একটু খেয়াল করার চেষ্টা করো। আমি একটু তোমাদের আনমিউট করে দিই, আনমিউট করলে একটু ক্লিয়ার হবে, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন জি স্যার। একটু চুপচাপ শোনার চেষ্টা করো। হ্যাঁ, ডান পাশে যে চিত্রটা আছে সেটা একটু খেয়াল করে দেখো, যে ডান পাশে এখানে এ একটা ভেক্টর নেওয়া হয়েছে, বি একটা ভেক্টর নেওয়া হয়েছে, এবং এই দুটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এটাকে আমি নামকরণ করেছি থিটা। আচ্ছা, এখন বি থেকে দেখো বি ভেক্টরের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু হতে আমি লম্ব টেনে দিয়েছি। দেখো এই ভেক্টরের উপরে লম্ব টানা আছে, আবার বাম পাশেও ধরো ওয়াই অক্ষের উপরে লম্ব টানা আছে। আচ্ছা, এখন
এই যে এই পয়েন্ট থেকে লম্ব টানার ফলে যে পয়েন্টে ছেদ করেছে তোমার, তাহলে আমরা বলতে পারি না যে তোমার বি এর দুইটা উপাংশ তৈরি হবে, যেহেতু বি এর সাথে থিটা অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, তার মানে বি এর এ বরাবর যে উপাংশ হবে সেটা বি কস থিটা, আর উলম্ব বরাবর যে উপাংশ হবে সেটা হচ্ছে বি সাইন থিটা। এখন ডট গুণনের ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা হলো, এটা সবসময় তোমরা মনে রাখবে, যে তোমার এ ভেক্টরের দিকের সাথে বি এর যে উপাংশ তৈরি হলো, দুইটা তৈরি হয়েছে, একটা হচ্ছে বি কস থিটা আর একটা হচ্ছে বি সাইন থিটা। এখন এই যে এ এবং বি কস থিটা এই দুটাকে সেম ডিরেকশনে রেখে যে গুণনটা করা হয় সেটাই হচ্ছে তোমার ডট গুণন বা স্কেলার গুণন, সেম ডিরেকশনে রেখে। আচ্ছা বলো তো, এ ডিরেকশনের সাথে বি এর কোন উপাংশটা এ ডিরেকশনে আছে তথা সেম ডিরেকশনে আছে, বলো? বি সাইন থিটা না বি কস থিটা? বি cos থিটা স্যার। তাহলে তাহলে এ এবং বি কস থিটা সেম ডিরেকশনে আছে, তাহলে এই সেম ডিরেকশনে রেখে যে গুণনটা সেটার নামই হচ্ছে স্কেলার বা ডট গুণন। তাহলে সেম ডিরেকশনে যে কোন অ্যাঙ্গেলটা এসছে, কজ অ্যাঙ্গেলটা এসছে, এই জন্য দেখো ডট গুণনে তোমার এখানে কোসাইন থিটা আনা হয়েছে। আর এ এর দিকের সাথে বি এর লম্ব যে উপাংশটা আছে সেটা কত, বি সাইন থিটা। তো এর সাথে পারপেন্ডিকুলার উপাংশ নিয়ে গুণ করা হলে যে গুণনটা তৈরি হয় সেটাই হচ্ছে তোমার স্কেলার বা ভেক্টর গুণন, সরি ক্রস গুণন, ভেক্টর বা ক্রস গুণন। তাহলে সেম ডিরেকশনে রেখে যে গুণনটা করা হয় সেটা হচ্ছে স্কেলার বা ডট গুণন, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে রেখে যে গুণনটা করা হয় সেটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। তাহলে সেম ডিরেকশনে আমার কোন অ্যাঙ্গেলটা এসছে, কজ অ্যাঙ্গেলটা এসছে, এই জন্য ডট গুণনে বলা হয় যে তোমার দুটি ভেক্টর ডট গুণনের মান হচ্ছে এই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এবার সেই কোসাইনটাকে আমরা দেখো আলাদা আলাদা ভাবে আবার ডিফাইন করে নিয়েছি। সেটা কিভাবে, দেখো বি কস থিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা আছে, আর এখানে তৃতীয় লাইনে এ কস থিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা আছে। তো এই যে দ্বিতীয় লাইনে যে বি কস থিটার নাম হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ কার উপর, এর উপরে, আর এ কস থিটাকে বলা হচ্ছে এর লম্ব বিক্ষেপ কার উপর, বি এর উপরে। আচ্ছা এখন লম্ব বিক্ষেপ কাকে বলে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো সবাই। তাহলে ক্রস গুণনের ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন আমি কি বললাম, একজন বলো তো, যে পারো সে বলো। ক্রস গুণনের গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি আমি, সেটা কি? স্যার একই দিক বরাবর, মানে এর দিক বরাবর বি কস থিটা কাজ করছে, যার কারণে এ এবং বি কস থিটা স্যার হচ্ছে ক্রস গুণন, বা কস থিটাকে ক্রস গুণনে ব্যবহার করা হয়। মানে এই ভেক্টরের ডিরেকশনে বি এর যে কম্পোনেন্ট তৈরি হচ্ছে সেই কম্পোনেন্টটাকে সেম ডিরেকশনে রেখে যে গুণনটা করা হয় সেটাই হচ্ছে স্কেলার বা ডট গুণন। আর এর সাথে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা তৈরি হচ্ছে অর্থাৎ পারপেন্ডিকুলার ডিরেকশনে রেখে যে গুণনটা করা হয় সেটাই হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। তা আমরা এখন পড়ছি স্কেলার বা ডট গুণন। তাহলে সেম ডিরেকশনে এর সেম ডিরেকশনে বি এর কোন কম্পোনেন্টটা আছে, বি কস থিটা, এই জন্য তোমার ডট গুণনে কজ অ্যাঙ্গেলটা এসছে, আর ক্রস গুণনে দেখবে সাইন অ্যাঙ্গেলটা আসবে, পরে আসবে, পরে আমি পড়াবো। আচ্ছা তাহলে আমরা, এবং লম্ব বিক্ষেপ কাকে বলে সেটা একটু বোঝার চেষ্টা করে সবাই। লম্ব বিক্ষেপ হচ্ছে, ধরো আমরা বি এর লম্ব বিক্ষেপ বের করব এ ভেক্টরের উপরে, আমরা বি এর এরও বের করব, বি এর উপরে, দুইটা বের করব। আচ্ছা এখন বলো তো, আমরা যদি বি এর লম্ব বিক্ষেপ বের করতে চাই এ এর উপরে, তাহলে বলো তো এ ভেক্টর এবং বি ভেক্টরের ছেদবিন্দু কোথায়? এই প্রথম চিত্রে চলে আসে এখন, ও বিন্দুতে। এ ভেক্টর এবং বি ভেক্টরের যে পাদবিন্দু বা আদি বিন্দু সেটা কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে। ও বিন্দুতে। এখন লম্ব বিক্ষেপ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে বি ভেক্টরের তোমার কতটুকু দৈর্ঘ্য জুড়ে এ ভেক্টরের উপরে তার ছায়া তৈরি হবে বা শেড তৈরি হবে। তো সেটা দেখানোর জন্য আমরা কি করেছি, দেখো বি ভেক্টরের শীর্ষবিন্দু হতে এ ভেক্টরের উপরে লম্ব টানা হয়েছে, লম্ব বিন্দুটার আমরা নামকরণ করেছি পি। আচ্ছা তাহলে তাদের আদি বিন্দু কোথায় ছিল? ও। আর বি থেকে লম্ব টানা হলে সেটা এ ভেক্টরকে কোন পয়েন্টে সেট করেছে? বি পয়েন্টে। তাহলে এই যে ও থেকে পি পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে ছায়ার দৈর্ঘ্য তথা লম্ব বিক্ষেপ বলা হচ্ছে, লম্ব বিক্ষেপ। তাহলে ওপি যে দৈর্ঘ্যটা, এই লম্ব বিক্ষেপটা কার বলো? বি এর। কার উপরে? এ ভেক্টরের উপরে। এবং সেটা আমরা ত্রিকোণমিতিক জ্ঞান দিয়ে আমরা বের করতে পারি। দেখো তোমার এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমার এটা এই দৈর্ঘ্যটাকে কি বলা হচ্ছে? ভূমি। আর এটা তো আমরা লম্ব টেনেছি, তাই না? এই যে ডটেড লাইন যেটা সেটা তো লম্ব, আর এটা থিটার বিপরীত কোণটায় বাহুটায় কি হয়? লম্ব হয়। আর এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে তোমার এই যে দৈর্ঘ্যটা, আমার কার্সরটা খেয়াল করে, এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার, অর্থাৎ বি ভেক্টরের যে দৈর্ঘ্য সেটাই কি হবে? তোমার অতিভুজ হবে। আর ওপিটা কি হবে? ভূমি। তো অতিভুজের সাথে ভূমির সম্পর্ক কজ, এগুলো আগে পড়ানো হয়ে গেছে। তাহলে তোমার
এই ভূমির দৈর্ঘ্যটা হবে বি cos θ, তাই না? cos θ মানে কি ভূমি বাই অতিভুজ। জি স্যার। তাহলে ভূমি ইকুয়াল টু কি হবে? অতিভুজ ইনটু cos θ। তো অতিভুজের দৈর্ঘ্যের মান কত? এই যে বি ভেক্টরের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে অতিভুজের মানটা হবে, অতিভুজের যে দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব। তার মানে আমরা ওপি যে দৈর্ঘ্যটা আমরা পেলাম সেটা হচ্ছে বি cos θ। তাহলে এই বি cos θ কে বলা হচ্ছে ওই বি ভেক্টরের জ্যামিতিক ছায়া বা শেড কার উপরে? এ এর উপরে। আর লম্ব বিক্ষেপটা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাষা, লম্ব বিক্ষেপটা বলা হচ্ছে এই জন্য যে তুমি বি ভেক্টরের শীর্ষবিন্দু হতে এ ভেক্টরের উপরে লম্ব টেনেছো, টানার ফলে তুমি ওপি এই দৈর্ঘ্যটা পাচ্ছ, তথা এই অভিক্ষেপটা পাওয়া যাচ্ছে, তথা জ্যামিতিক ছায়া অঞ্চলটা পাওয়া যাচ্ছে। এই জন্য তোমার এই ওপি যে দৈর্ঘ্য সেটাকে বলা হচ্ছে তোমার লম্ব অভিক্ষেপ বি ভেক্টরের কার উপরে? এ এর উপরে। তাহলে সেই লম্ব বিক্ষেপটাকে তোমার ইন্ডিকেট করা হয় তোমার বি cos θ। তাহলে বি cos θ হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ কার উপর? এ এর উপরে। একই ভাবে আমরা যদি বি এর উপরে এর লম্ব বিক্ষেপ বের করতে চাই, সেম প্রসেস, তাহলে কি করতে হবে? তাহলে এ ভেক্টরে যে শীর্ষবিন্দু আছে সেখান থেকে আমরা বি ভেক্টরের উপরে লম্ব টেনে দিব, পারপেন্ডিকুলার ড্রয়িং করতে হবে। তাহলে এই যে আমরা ডটেড লাইন আরেকটা পারপেন্ডিকুলার ড্রয়িং করলাম যেটা কিউ পয়েন্টে সেট করেছে। আচ্ছা বলো তো, তাহলে এখন বলো তো এই যে ও কিউ যে দৈর্ঘ্য সেটাই কার অভিক্ষেপ? লম্ব বিক্ষেপ এর কার উপরে? বি এর উপরে। এবার সেই দৈর্ঘ্যটা কত হবে? সেম এ cos θ হবে। কেননা তোমার এটা 90 ডিগ্রি হলে ওয়ে, এই যে ওয়ে যে দৈর্ঘ্যটা তথা এই যে এ ভেক্টরের যে দৈর্ঘ্য সেটা কিন্তু এখন অতিভুজ হবে। আর এটা সেটা হওয়ার কারণে এই ডটেড লাইনটা এটা হবে তোমার লম্ব। আর ও কিউ যে দৈর্ঘ্য সেটা কি হবে? ভূমি। তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কার? cos। তার মানে cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ইকুয়াল টু হবে অতিভুজ মানে হচ্ছে a ইনটু cos θ। তাহলে খেয়াল করে দেখো বি cos θ হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ এর উপরে, a cos θ হচ্ছে a এর লম্ব বিক্ষেপ এর উপরে। তাহলে লম্ব বিক্ষেপের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? বলো। লম্ব বিক্ষেপ বলতে অ্যাকচুয়ালি জ্যামিতিক ছায়া বা ছায়ার দৈর্ঘ্য বোঝানো হয় অপর ভেক্টরের উপরে। তাহলে এই যে ওপি দৈর্ঘ্যটাই হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ তথা বি এর ছায়া তৈরি হবে ও এর উপরে। আর ও কিউ দৈর্ঘ্যটা হচ্ছে এ এর লম্ব বিক্ষেপ তথা বি ভেক্টরের উপরে এই ও কিউ দৈর্ঘ্যটা এই এ ভেক্টরের জ্যামিতিক ছায়া তৈরি হবে। এই জন্য এটার নাম হয়েছে তোমার অভিক্ষেপ বলা হয়, লম্ব বিক্ষেপ বলা হয় স্ট্যান্ডার্ড ভাষায়। আচ্ছা তাহলে লম্ব বিক্ষেপ বের করা, তাহলে ডট গুণন আসলে কিছুই না, সেটা হচ্ছে যে কোনো একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের যে লম্ব বিক্ষেপ এই দুটোর গুণফলকে তোমার কি বলা হয়? ডট গুণন। এবার এখানে কেন কজ অ্যাঙ্গেলটা এসেছে তার ব্যাখ্যাটা আমি ডান পাশের চিত্রটা দিয়ে বলেছি আমি তোমাদের, যে এ দিকে এর কম্পোনেন্টকে সেম ডিরেকশনে রেখে যে গুণনটা সেটা হচ্ছে স্কেলার বা ডট গুণন, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে রেখে যে গুণন সেটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন, যেটা আমরা পরে পড়বো। আচ্ছা এখন বলো তো a ডট b ইকুয়াল টু ab cos θ, এটা হচ্ছে ডট গুণনের ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। আচ্ছা এখন বলো তো এই প্রথম লাইন থেকে যদি আমি b cos θ সমান বের করতে চাই তাহলে কি হবে? একজন বলো। প্রথম লাইন থেকে a ডট b ইনটু b ভেক্টর বাই a ভেক্টর। a ভেক্টর আমি নিচে লিখে দিয়েছি, দেখো এই যে b cos θ হচ্ছে a এর উপরে b এর লম্ব বিক্ষেপ এবং সেটা বের করার নিয়ম হচ্ছে দেখো b cos θ দ্যাট ইজ ইকুয়াল টু এই প্রথম লাইন থেকে বের করে নিবে তোমার a ডট b, আর যেহেতু b cos θ সমান বের করতে চাচ্ছ সুতরাং এর মানটা বাম পাশে এসে কি হবে? ভাগ হয়ে যাবে। আর a ডট b ডিভাইডেড a, একইভাবে a cos θ সমান a ডট b ডিভাইডেড b। তাহলে দুটো ভেক্টরের ক্ষেত্রে যদি পরস্পরের উপরে লম্ব বিক্ষেপ বের করতে চাও সেটা বের করার জন্য কিন্তু এটা সূত্র হিসাবে ইউজ হবে, যার জন্য আমি দেখো ট্রিপল স্টার দিয়ে রেখেছি, এটা কিন্তু একটা সূত্র। এই সূত্র ইউজ করে তোমরা কি বের করবে বলো? লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেছো, দেখো তুমি যখন বি এর লম্ব বিক্ষেপ বের করতে চাচ্ছ বা এ এর লম্ব বিক্ষেপ বের করতে চাচ্ছ তখন দুইটার ক্ষেত্রে কিন্তু উপরে ডট গুণন আছে, a ডট b, নিচেরটাও কিন্তু a ডট b। কিন্তু তুমি যখন বি এর লম্ব বিক্ষেপ বের করতে চাচ্ছ তখন যে ভেক্টরের মান দ্বারা ভাগ করা হচ্ছে এটা কি খেয়াল করেছো? দেখো একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। যার উপরে লম্ব বিক্ষেপ বের করবে তার মান দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কারণ আমি b cos θ হচ্ছে b এর লম্ব বিক্ষেপ বের করতে চাচ্ছি, কার উপরে? এর উপরে। এই জন্য এর মান দ্বারা ভাগ করা হয়েছে। তুমি দেখো নিচেরটা দেখো a cos θ কার লম্ব বিক্ষেপ? a, কার উপর? b এর উপর। তাহলে কার মান দ্বারা ভাগ করেছে আমি? b এর মান দ্বারা ভাগ করা হয়েছে। তার মানে তুমি যার লম্ব বিক্ষেপ বের করবে যার উপরে বের করবে তার মান দ্বারা ডট গুণনটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, তাহলে এই দুটো আমরা সূত্র হিসাবে ইউজ করব। আচ্ছা আরেকটা জিনিস বলো তো, দুটি ভেক্টরের ডট গুণন কিন্তু ঋণাত্মক হতে পারে, কিন্তু কোন ভেক্টরের মান অর্থাৎ এই যে a ভেক্টর b ভেক্টরের মান দ্বারা যে আমরা ভাগ করছি কোন ভেক্টরের মান কি কখনো ঋণাত্মক হতে পারে? না স্যার, কোন ভেক্টরের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। যে কোনো ভেক্টরের মান হচ্ছে অলওয়েজ ধনাত্মক,
কিন্তু ডট গুণন কিন্তু ঋণাত্মক হতে পারে। তাহলে ডট গুণন যদি ঋণাত্মক হয় তাহলে বলতো লম্ব বিক্ষেপকে কি আমরা ঋণাত্মক চিহ্নটা রেখে দিব আনসারে, নাকি ঋণাত্মক চিহ্নটা ওমিট করতে হবে, তা সরিয়ে দিতে হবে? রেখে দিব। রেখে দিবে, একজন বলেছে রেখে দিবে। আর তোমরা কে কি বলতে চাও বলো? স্যার দরকার নেই। আচ্ছা, একজন বলেছে দরকার নেই, দরকার নেই বললে তো হবে না। আচ্ছা, একজন বলছে ওমিট করে দিবে। আচ্ছা, এখন দেখো লম্ব বিক্ষেপ বলতে কি নির্দেশ, কি বললাম আমি চিত্রে দেখো, ওপি যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। ওকিউ যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে? এই জন্য লম্ব বিক্ষেপ কখনোই ঋণাত্মক হতে পারে না। হ্যান্ড উঠাচ্ছ কেন? যে হ্যান্ড উঠাচ্ছ এগুলো পাগলের মতো ইয়ে করো কেন? উত্তর দাও। তাহলে তোমার লম্ব বিক্ষেপ হচ্ছে দৈর্ঘ্য নির্দেশ করে, দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না। এই জন্য লম্ব বিক্ষেপে যদি কখনো নেগেটিভ সাইন এসে যায় ডট গুণনের জন্য, তাহলে আলটিমেট লাস্টে মডুলাস নিয়ে ওটাকে প্লাস হিসাবে উত্তর দেখাতে হবে। তুমি যদি ঋণাত্মক চিহ্ন রেখে দাও 0 পেয়ে যাবে। বইগুলোতে কিন্তু কিছু কিছু বইতে ঋণাত্মক চিহ্ন রেখে দিয়েছে, ওটা ভুল। তোমাকে স্যার ঋণাত্মক যখন বের হবে তারপর ওটাতে মডুলাস দেব নাকি শুরুতেই মডুলাস দেব? শুরুতে মডুলাস দিবে না, শুরুতে ঋণাত্মক আসবে না ধনাত্মক আসবে তুমি কি জানো নাকি? এগুলো রেজাল্ট করার পরে ফাইনালি যখন তুমি দেখবে যে ঋণাত্মক এসছে তখন তুমি মডুলাস দিবে লাস্টে এসে। ওকে স্যার। আচ্ছা, তাহলে লম্ব বিক্ষেপকে আমরা কেন ঋণাত্মক চিহ্ন রাখবো না? কেননা লম্ব বিক্ষেপ দৈর্ঘ্য নির্দেশ করে, এই যে জ্যামিতিক ছায়ার দৈর্ঘ্য নির্দেশ করে, এই যে ওপি দৈর্ঘ্যটা বা ওকি দৈর্ঘ্য। তো যেহেতু দৈর্ঘ্য নির্দেশ করে, দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, এই জন্য লম্ব বিক্ষেপে কখনো ঋণাত্মক হতে পারে না। যার জন্য ঋণাত্মক চিহ্ন আসলে অবশ্যই লাস্টে কি নিতে হবে? মডুলাস নিতে হবে। তাহলে এই দুইটা সমীকরণ আমরা লম্ব বিক্ষেপ বের করার জন্য ইউজ করব। এবারে চলে আসো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে আমরা বের করব, দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই যে থিটা কিভাবে আমরা বের করব। তো প্রথম যে সংজ্ঞাটা আছে সেটা কি? a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে এখান থেকে আমরা থিটা বের করতে পারি। আচ্ছা, তাহলে a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে cos থিটা সমান কি হবে বলো? a ডট b আর তার নিচে ab, এই মানটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ফাইনালি থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স, দেখো আমি এখানে লিখে দিয়েছি, দেখা যায় কি লেখা আছে? cos ইনভার্স a vector dot b vector by a vector dot b vector divided ab। তার মানে এই দুটো ভেক্টরের ডট গুণন করে তাদের মানের গুণফল দ্বারা ভাগ করে তার cos ইনভার্স নিলেই তুমি কি পেয়ে যাবে? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ পেয়ে যাবে। তাহলে আমরা এখানে দুইটা কনসেপ্ট আমরা শিখলাম, ফিজিক্যাল কনসেপ্ট। একটা হচ্ছে যে আমরা কিভাবে পরস্পরের উপর লম্ব বিক্ষেপ বের করতে পারি, সেই লম্ব বিক্ষেপ বের করার ফর্মুলা আমরা শিখলাম, এবং লম্ব বিক্ষেপ ফিজিক্যালি কি নির্দেশ করে সেই বিষয়গুলো আমরা জানলাম, এবং লম্ব বিক্ষেপ যে দৈর্ঘ্য নির্দেশ করে এবং এটার যে ঋণাত্মক হতে পারে না সেই কনসেপ্টটা আমরা জেনে গেলাম। আর দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি আমরা কিভাবে বের করতে পারি কোন সূত্রটা দিয়ে, সেই সূত্র সম্বন্ধে আমরা আইডিয়া পেলাম। এবারে বলো তো, এই যে ডট গুণন যে আমরা বের করলাম a ডট b ইকুয়াল টু ab cos থিটা, থিটার বিভিন্ন মানের জন্য ডট গুণনের মান কেমন হতে পারে সেটা দেখো আমরা এখানে একটা টপিকের মাধ্যমে আমরা আলোচনা করতে চাচ্ছি। ডট গুণনের বৈশিষ্ট্য এইগুলো কি আমার বলার দরকার আছে না? তোমরা পারবে? একটু আমাকে বলো তো। থিটা 0 ডিগ্রি নেওয়া হয়েছে। থিটা 0 ডিগ্রি মানে কি? দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। এর মানে কি? ডান দিকে চিত্র দিয়েছি দেখো, দুটো একই দিকে হবে, সমান্তরালে ক্রিয়াশীল। ভেরি গুড, সমান্তরাল কথা বলেছে জন্য ধন্যবাদ। দুটো ভেক্টর সমান্তরালে ক্রিয়াশীল, সমান্তরালে ক্রিয়াশীল হলে তো অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাই না? তাহলে তোমার থিটা 0 ডিগ্রি হলে এই মানগুলো বসিয়ে কি বের করা যাবে না? a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তো cos থিটার জায়গায় কত লিখব? স্যার cos 0 মান 1, cos 0 এর মান কত? 1। তার মানে a ডট b ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে আমরা? ab। তাহলে বলো তো এখানে এই ডট গুণনের মানটা কি হচ্ছে? এর যে মান, b এর যে মান, এই দুটো মানের কি হয়েছে বলো তো? গুণফল না? এই জন্য এই ডট গুণনের মানটা এখানে কি হবে? ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে। এবারে দেখো 90 হলে কত হবে? এগুলো নিজেরা পারবে, আমার কি বলার দরকার আছে? দেখো লম্ব হবে, এই যে ডান দিকে আমি চিত্র দিয়েছি, এবং সেক্ষেত্রে cos 90 মানে কত? 0। তার মানে a ডট b ইকুয়াল টু 0। আচ্ছা, এখন বলো দুটি ভেক্টর ডট গুণন শূন্য হলে কি বুঝবে বলো? ভেক্টর দুটি লম্বভাবে ক্রিয়া করে। রাইট, ভেক্টর দুটো পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। এই যে ডান দিকে চিত্র দিয়েছি আমি, থিটা 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এবারে থিটা 180 ডিগ্রি হলে a ডট b ইকুয়াল টু ab cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান কত? -1। তার মানে a ডট b দ্যাট ইজ ইকুয়াল টু -ab। খেয়াল করো বিপরীত দিকে ক্রিয়া করে। হ্যাঁ, বিপরীত দিকে যে আমি চিত্র দিয়েছি অলরেডি। তাহলে এটা কি ভেক্টর বলো? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বলা যাবে কি? দুটো যদি সদৃশ ভেক্টর মানে একই জাতীয় হয় তাহলে বিপরীত ভেক্টর বলা যাবে।
এবং বিপরীত ভেক্টরের ক্ষেত্রে কিন্তু দুটা মান সমান হতে হবে, দুটা মান কিন্তু চিত্রে দেখতে পাচ্ছি অসমান। জি স্যার। তাহলে এটাকে আমরা বিপরীত সমান্তরাল বলবো, বিপরীত সমান্তরাল বলবো। বিপরীত যেহেতু আমি বিপরীত জানি না সমান্তরাল। এখানে কি মান আলাদা আলাদা আছে, এটার জাত বি এর জাত কি সেটা আমি জানি না, সুতরাং এটাকে আমরা অবশ্যই চোখ বন্ধ করে কি বলতে পারি, বিপরীত সমান্তরাল। বিপরীত সমান্তরাল ভেক্টর। প্রথমটা ছিল সমান্তরাল ভেক্টর, আর লাস্টেরটা 3 নাম্বারটা হবে বিপরীত সমান্তরাল ভেক্টর। বিপরীত সমান্তরাল ভেক্টর। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে দেখো ডট গুণনটা কি এলো, মাইনাস এবি। প্রথমটার ক্ষেত্রে এসেছিল এবি, এটার ক্ষেত্রে মাইনাস এবি, প্রথমটা প্লাস এবি, নিচেরটা মাইনাস এবি। তাহলে বলো তো এই ক্ষেত্রে ডট গুণনের যে মানটা হবে সেটা কি মিনিমাম মান না ম্যাক্সিমাম মান তৈরি হবে? মিনিমাম। মিনিমাম। নেগেটিভ সাইন, ডট গুণন কিন্তু নেগেটিভ হতে পারে। তাহলে তোমার এখানে প্লাস এবি ছিল, লাস্টেরটা মাইনাস এবি, তার মানে যদি দুটো ভেক্টর ডট গুণন মান ধরো উপরেরটা +6, তাহলে নিচেরটা কত হবে, -6। আর মাঝে 90 এর জন্য কত হবে, 0। এটা 0 উদাহরণ দিয়ে আমি বলছি, মানে এ আর বি গুণ করার ফলে ধরো 6 হয়েছে, +6 উপরেরটা, নিচেরটা মাঝেরটা 0 হবে, আর লাস্টেরটা কত হবে, -6। এখন বলো কে বড়, +6 বড় হবে? জি স্যার। জি স্যার। কি হবে, -6। আর তাহলে 0 মানটা কি হবে, মাঝামাঝি যে মান সেটা তৈরি হবে, মাঝামাঝি এই মানটা থাকবে। তার মানে ডট গুণনের সর্বোচ্চ মানটা হবে তাদের মানের গুণফল, আর সর্বনিম্ন মান হবে তাদের মানের গুণফল। বাট কি চিহ্ন এখানে, ঋণাত্মক চিহ্ন। ঋণাত্মক চিহ্ন। এই জন্য দেখো ডট গুণনটাকে আমরা এখানে অসমতার মাধ্যমে লিখেছি, দেখো -ab <= a ডট b <= ab। এই যে মাঝখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ডট গুণন। তাহলে ডট গুণনের মানটা -ab এর সমান হবে বা তার চেয়ে বড় হবে, আর সর্বোচ্চ ab এর সমান হবে বা তার চেয়ে কি হবে, ছোট হবে। আমরা তো 3টা অ্যাঙ্গেল স্টাডি করলাম, এছাড়াও তো আরো বহু অ্যাঙ্গেল আছে এখানে, তাই না? তাহলে সেই অ্যাঙ্গেলগুলোর জন্য কি ডট গুণনের অসংখ্য মান তৈরি হবে। আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই 3টা আমরা বেশি আলোচনা করি, কিন্তু আরো অন্যান্য যে অ্যাঙ্গেলের জন্য তোমার ডট গুণনের মানটা তৈরি হবে সেই সমস্ত মান কিন্তু এই অসমতার মধ্যে থাকবে। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এবারে চলে আসো এখানে এটা পয়েন্ট আকারে আমি এখানে লিখে দিয়েছি যে ডট গুণনের মান যদি >0 হয় তাহলে সেটা সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে এই ক্ষেত্রে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম হবে, 90 ডিগ্রির চেয়ে কম হবে। আর a ডট b ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা কত হয়, এই যে দ্বিতীয় যে চিত্রটা 90 ডিগ্রি হয়ে যাবে, সমকোণ। আর যদি থিটার মানটা অর্থাৎ a ডট b এর মানটা যদি <0 হয়, <0 মানে কি বলো তো, a ডট b এর মান 0 এর চেয়ে ছোট। তাহলে মানে কি, এটা কি প্লাস মান আসবে না মাইনাস মান আসবে? মাইনাস মান আসবে। মাইনাস আসবে। তো যদি মাইনাস মান আসে তাহলে তোমার এই ক্ষেত্রে থিটা যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে স্থূলকোণ। তোমরা 90 ডিগ্রি স্থূলকোণ মানে কি 90 এর চেয়ে বড় হবে, আর 180 ছোট হবে। 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট। ছোট হবে। 180 হলে তো সেটাকে আমরা সরল কোণ বলি। তো সেই ক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেলটা কি হবে, 180 এর ক্ষেত্রে ডট গুণন মাইনাস আসে, এই যে আমরা এখানে পেয়েছি 180 মানে কত, মাইনাস, এই যে মাইনাস এসছে। সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা কি পাবো, তোমার স্থূলকোণটা পেয়ে যাবো। 180 ডিগ্রিকে আমরা স্থূলকোণের আন্ডারে নিয়ে আসবো আমরা। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা যেটা শিখলাম যে ডট গুণনের মান যদি ধনাত্মক হয় তাহলে থিটা সূক্ষ্মকোণ হবে, ডট গুণনের মান যদি 0 হয় তাহলে থিটা সমকোণ হবে, আর ডট গুণনের মানটা যদি নেগেটিভ হয় তাহলে থিটাটা কি হবে, স্থূলকোণ হবে। এইগুলো অঙ্ক করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে, আপাতত এই কনসেপ্ট গুলো আগে মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে a ডট b ইকুয়াল টু b ডট a লেখা যায়। আচ্ছা বলো তো a ডট b সমান ম্যাথমেটিক্যাল আমরা কি লিখবো, ab cos থিটা, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলো b ডট a সমান কি লিখবো আমরা, BA cos cos থিটা। অর্থাৎ আমি যদি একদম প্রথম লাইনটায় চলে যাই, দেখো এই যে প্রথমে দেখো এই যে a ডট b সমান কিন্তু আমরা লিখতে পারি a b cos থিটা, আর b ডট a সমান আমরা লিখতে পারি b a cos থিটা। কিন্তু তুমি ডান পাশে যে রাশিটি তৈরি হলো এই রাশিতে দেখো তো কোনো কিছুর পরিবর্তন হচ্ছে, দেখো তো এখানে a এর মান আছে, এখানে b এর মান আছে, এখানে b এর মান, a এর মান, থিটার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এই দ্বিতীয় লাইনটা গুণ করলে যে মান তৈরি হবে, এই তৃতীয় লাইনটা গুণ করলে কি মানের কোনো পরিবর্তন হবে না একই মান থাকবে বলো? স্যার একই মান এই জন্য তোমার তাহলে কি স্যার স্কেলার গুণন স্যার বিনিময় সূত্র মেনে চলে? হ্যাঁ, সেটাই তো লিখেছি। তার মানে a ডট b করলে যা হবে b ডট a করলেও তাই হবে। তার মানে এই যে a এর জায়গায় b যদি আসে, আবার b যদি a এর জায়গায় যায়, তাহলে এটার একটা নাম আছে, সেই নামটাকে বলা হয় বিনিময়। দেখো প্রথমে লিখেছি আমরা a ডট b, পরেরটা কি লিখেছি, b ডট a। তার মানে a ডট b ইকুয়াল টু b ডট a, এই সূত্রটার নাম হচ্ছে বিনিময় সূত্র। তার মানে a ডট b করলে যে মান তৈরি হবে
বি ডট এ করলেও এর মান তৈরি হবে। তার মানে ডট গুণন আমার কি সূত্র মেনে চলে? মিনিমাম সূত্র মেনে চলে। আরো অনেকগুলো সূত্র আছে, এগুলো তোমরা দেখবে। আমি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। আচ্ছা, এখন বলো তো, যে পারবে সে বলবে। এখানে এ ভেক্টরের মান বলা আছে 6 একক, বি ভেক্টরের মান বলা আছে 3 একক। আচ্ছা, এখন বলো তো লাস্টের দিকে চলে যাই। বলো তো এই তৃতীয় চিত্রে ডান দিকে দেখো a ডট b ইকুয়াল টু -18 লেখা আছে, এটার মানে কি বলো? এটা স্যার বিপরীত বিপরীত মধ্যবর্তী কোণ 180 180 হ্যাঁ, রাইট। এর মান স্যার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ডিগ্রি। তাহলে 6 আর 3 গুণ করলে 18 হয়। 18 আর মধ্যবর্তী কোণ সাইন দিয়েছি, তো নেগেটিভ সাইন দিলে কি হয়? ডট গুণের মানটা মিনিমাম হয়। মিনিমামের ক্ষেত্রে অবশ্যই দুটো ভেক্টর পরস্পর কোন দিকে ক্রিয়াশীল? বিপরীত দিকে ক্রিয়াশীল। বিপরীত দিকে সমান্তরাল হবে। সমান্তরাল ভেক্টর। তার মানে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর তুমি তখনই পারবে যখন এই যে আমি যে এখানে বৈশিষ্ট্যগুলো আমি এখানে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, এইগুলো যারা পারবে তারা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। তো এই প্রশ্নগুলো কোথায় আসবে বলো? সিকিউতে আসবে না এমসিকিউতে আসবে? এমসিকিউ এই প্রশ্নগুলো এমসিকিউতে আসবে। তাহলে এগুলো সুন্দর করে মাথার মধ্যে স্টোর করবে এই তথ্যগুলো। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ টপিকের দিকে যাচ্ছি। আমরা যে আয়ত একক ভেক্টর গুলো জানি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলোর আমরা ডট গুণন বের করব। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আচ্ছা, এটা বই থেকে আমি নিয়েছি, শাহজাহান তপনের বই থেকে আমি এটা নিয়েছি। এটা যে কোনো বইতে সেম জিনিসটি আছে, এই জন্য আমি আর কষ্ট করে লিখি নাই। আচ্ছা, এখন বলো তো এই কার্সরটা খেয়াল করো, আমার কার্সরটা কার উপরে নড়তেছে দেখো, আই ক্যাপ ডট আই ক্যাপ। তার মানে আমি নিজের সাথে নিজের ডট গুণন করতেছি, আই এর সাথে আই। আচ্ছা, বলো তো, অর্থাৎ এই আই ক্যাপ ডট আই ক্যাপ মানে এ ডট বি, ওই সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে, এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা। আচ্ছা, বলো তো আই এর সাথে আই এর অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তাহলে আই ডট আই, এখানে আই ক্যাপের মান হচ্ছে 1, এখানে আই ক্যাপের মান হচ্ছে 1, আর cos থিটার মান কত? 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত? 1। তার মানে আমরা ফাইনালি পেয়ে গেলাম আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 1। তাহলে কি শিখলে বলো? এর সাথে নিজের, অর্থাৎ আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট গুণন করা হলে কত হবে? 1 হবে। একই ভাবে জে ডট জে, কে ডট কে, এগুলো কত হবে বলো? 1 হবে। কেননা এই জে ডট জে তার ক্ষেত্রে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, আর কে ডট কে তার ক্ষেত্রে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আমরা এই টপিক থেকে যে জিনিসটা আমরা শিখলাম, নিজের সাথে আয়ত একক ভেক্টরের নিজের সাথে নিজের যে ডট গুণন, সেটা কত হবে? 1 হবে। অর্থাৎ আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, এই তিনটাই কত হবে? 1 হবে। এটা ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। এবারে পরস্পরের সাথে আসো। পরস্পর মানে কি বলো তো? স্যার আই সাথে জে, জে সাথে কে, কে সাথে আবার আই সাথে আই। ভেরি গুড। আচ্ছা, এখন দেখো একটা বুঝলে আর একটা পারলে বাকিটা সবাই পারবে। দেখো প্রথমে দেখো আই ডট জে। আচ্ছা, আই ডট জে মানে এখানে দ্বিতীয় লাইনে চলে যাও, প্রথম লাইনটা লেখার দরকার নাই, দ্বিতীয় লাইন থেকে স্টার্ট করতে আমরা। আই ডট জে সমান কত লিখবো? আই ক্যাপের মান কত? 1। জে ক্যাপের মান কত? 1। একক ভেক্টরের মান হচ্ছে 1। এখন বলো তো আই ক্যাপ কোন ক্রিয়াশীল? x অক্ষে, আর জে ক্যাপ ক্রিয়াশীল y অক্ষে। তাহলে x অক্ষ এবং y অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আই ডট জে কত হয়ে গেল? 0। তাহলে পরস্পরের সাথে যতগুলো গুণনই করো না কেন, আই ডট জে, জে ডট কে, কে ডট আই, সবগুলো কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই আয়ত একক ভেক্টরের স্কেলার গুণন থেকে আমরা কি তথ্য জানলাম? যে আয়ত একক ভেক্টরের নিজের সাথে নিজের ডট গুণন হবে 1, আর পরস্পরের সাথে ডট গুণন হবে 0। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই কনসেপ্টকে ব্যবহার করে আমরা দেখো দুটা ভেক্টরের ডট গুণন কিভাবে বের করতে পারি, সেটা আমরা এই টপিক থেকে শিখবো। দুটা ভেক্টরের ডট গুণন a ডট b ইকুয়াল টু আমরা কিভাবে বের করতে পারি। তো ধরে দুটা ভেক্টর ধরে নেওয়া হয়েছে, a ভেক্টর ইকুয়াল টু ax i ক্যাপ ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, 3 ডাইমেনশনাল ধরে নিয়েছি আমরা। আর b ভেক্টর ধরে নেওয়া হয়েছে bx i ক্যাপ by j ক্যাপ bz k ক্যাপ। এখন এই দুটা ভেক্টরের আমরা ডট গুণন করব। এটা কত ডাইমেনশনাল ভেক্টর? দুইটা বলো। 3 ডাইমেনশনাল। আচ্ছা, তাহলে 3 ডাইমেনশনাল দুটো ভেক্টরকে আমরা ডট গুণন করতেছি। তাহলে a ডট b, মাঝখানে ডট লিখবে, হ্যাঁ, এটাকে a ডট b, গুণ বলবে না কিন্তু তোমরা, এটা ডট হিসেবে উচ্চারণ করবে তোমরা। a ডট b দ্যাট ইজ ইকুয়াল টু a ভেক্টরটা লিখবে, মাঝখানে ডট চিহ্ন দিবে, আবার b ভেক্টরটা লিখবে। a ভেক্টর b ভেক্টরকে আমরা এখানে ধরে নিয়েছি, সেই ধরে নেওয়া ভেক্টরটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, গুণ করলে এখানে টোটাল কয়টা টার্ম তৈরি হবে বলো তো? 3টা না,
9টা টার্ম তৈরি হবে টোটাল। এটা 3 ডাইমেনশনাল, জি, এটা স্যার। 3 ডাইমেনশনাল। তাহলে 3 গুণ করলে কত হয়? 9। তাহলে 9টা। 9টা টার্ম তৈরি হবে। এখন এই সেকেন্ড লাইনটা লেখার দরকার না, এটা অতিরিক্ত লিখেছে ওরা। তোমরা এই থার্ড লাইনটা লিখবে। আচ্ছা, থার্ড লাইনে তাহলে দেখো প্রথমে সহগগুলো দেখো, এখানে আই ক্যাপের সহগ, এখানে আই ক্যাপের সহগ, এই সহগগুলোকে আগে গুণ করবে। তো প্রথম ভেক্টর আই ক্যাপের সহগ কত বলো তো? এক্স। দ্বিতীয় ভেক্টর আই ক্যাপের সহগ কত? বিএক্স। তাহলে দেখো এই যে এক্স বিএক্স টাকে আগে গুণ করা হয়েছে, সহগটাকে আগে রাখবে। এরপরে এই ভেক্টরের যে ভেক্টর গুলো আছে একক ভেক্টর, সেই একক ভেক্টর গুলোর ডট গুণনটা পরে লিখবে। তাহলে এইভাবে গুণ করে কি 9টা টার্ম তৈরি করা যাবে না এখানে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এই গুণনটা ভেরি সিম্পল। তাহলে গুণ করলে 9টা টার্ম তৈরি হবে। সহগগুলোর গুণকে আগে রাখবে আর একক ভেক্টর গুলোর গুণকে পরে রাখবে, এবং এটা যেহেতু ডট গুণন সুতরাং ডট চিহ্ন দিবে তোমরা। আচ্ছা, তাহলে গুণ করলে 9টা টার্ম তৈরি হবে। আচ্ছা বলো তো, এই 9টা টার্মের মধ্যে দেখো তোমরা তৃতীয় লাইনে খেয়াল করে দেখো পরস্পরের সাথে ডট গুণন এখানে কয়টা আছে দেখো? 3টা। পরস্পরের সাথে 6টা 6টা আছে, স্যার। আমি দেখতে পাচ্ছি 6টা আছে 6টা। স্যার। 6টা আছে স্যার, 6টা। এই 6টাই কত হবে বলো? 0 0 হবে। 0 হবে। 0 হবে। কেন 0 হবে? স্যার তাদের পরস্পরের সাথে গুণ করলে তাদের স্যার পরস্পরের 0। 90 ডিগ্রি। কেননা পরস্পরের সাথে ডট গুণন শূন্য। এই যে দেখো দ্বিতীয়টা, এই যে আই ডট জে শূন্য, তাহলে 0 এক্স বিওয়াই দ্বারা গুণ করলে কত হবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার 0 হয়েছে হবে সবাই? স্যার। তাহলে পরস্পরের সাথে যেগুলো সেগুলো সব শূন্য হয়ে যাবে। আর নিজের সাথে নিজের 3টা আছে দেখো, এই যে প্রথমটা আই ডট আই কত হবে? 1। 1। 1। জি স্যার। পাশেরটা খেয়াল করো জে ডট জে, এই যে জে ডট জে কত? 1। তাহলে এটা থেকে যাবে 1। এ ওয়াই বিওয়াই থেকে যাবে, 1 দ্বারা এ ওয়াই বিওয়াই কে এ ওয়াই বিওয়াই থেকে যাবে। দেখো কে ডট কে ক্যাপ ডট কে ক্যাপ, এটাও কত হয়ে যাবে? 1। তার মানে এ যে থেকে যাচ্ছে। তাহলে ফাইনালি আমরা দেখো পেয়ে যাচ্ছি 6টা টার্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর 3টা টার্ম শুধু এখানে থাকছে। কারা থাকছে? ওই যে নিজের সাথে নিজের যে ডট গুণনটা আছে তোমার আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এই 3টা টার্ম থাকবে। তাহলে ফাইনালি আমরা এখানে পেয়ে যাচ্ছি a ডট b দ্যাট ইজ ইকুয়াল টু ax bx প্লাস ay by প্লাস az bz। এই যে সূত্রটা, এটাকে আমরা এখন সূত্র হিসাবে ইউজ করব। তোমরা কিন্তু ডিটেইলস এটা দেখানোর প্রয়োজন নাই যখন তোমরা দুটো ভেক্টর ডট গুণন বের করবে। আচ্ছা, তাহলে দুটো ভেক্টর ডট গুণন আসলে কি একজন বলো? a ডট b সমান এখানে দেখো ax bx, পরেরটা প্লাস ay by প্লাস পরেরটা az bz। এর মানে কি বলো? মানে পারলেই ডট গুণন হয়ে যাবে। তার মানে স্যার দুটো রাশির সহজাত x ভেক্টর এর দুটোর উপাংশের গুণফল। মানগুলোর গুণফল প্লাস দুটা রাশির y এর উপাংশের মানগুলোর গুণফল এবং দুটা রাশির z এর উপাংশের গুণফলের মান। হ্যাঁ, ভেরি গুড, ভালো বলেছো, ও ধন্যবাদ। তাহলে দুটো ভেক্টরের ডট গুণন অ্যাকচুয়ালি আমরা যেটা করব, দুটি ভেক্টরের আই ক্যাপের সহগের গুণফল প্লাস জে ক্যাপের সহগের গুণফল প্লাস কে ক্যাপের সহগের গুণফল, তাই না? এই যে এক্স বিএক্স এটা কি দুটো ভেক্টর আই ক্যাপের সহগ না? এ ওয়াই বিওয়াই কি দুটো ভেক্টরের জে ক্যাপের সহগ? পরেরটা হচ্ছে এই যে বিজেড দুটো ভেক্টরের তোমার কে ক্যাপের সহগ। তাহলে ডট গুণন আসলে এই যে দুটো ভেক্টরের আই ক্যাপের সহগের গুণফল করবে প্লাস মাঝখানে সূত্রে প্লাস চলে আসবে, কিন্তু এই যে এই গুণ হিসাবে প্লাস চলে আসছে এখানে। দুটা ভেক্টরের জে ক্যাপের সহগ গুণ করবে প্লাস দুটা ভেক্টরের কে ক্যাপের সহগ গুণ করবে, করলে যোগ বিয়োগ করলে যে রেজাল্টটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার ডট গুণন। তাহলে এখন আমরা এই যে সমস্ত যে জ্ঞানগুলো আমরা শিখলাম সেই জ্ঞানগুলো অ্যাপ্লাই করে আমরা এই প্রশ্নটি আমরা একটু সলিউশন করব। দেখো এখানে দুটা বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, 3 ডাইমেনশনাল। এ বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, বি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে। এখন ওই ওয়ে ভেক্টরটাকে আমরা নামকরণ করেছি পি ভেক্টর, ওবি ভেক্টরকে আমরা নামকরণ করেছি কিউ ভেক্টর, আমরা নাম দিয়েছি আলাদা পি ভেক্টর আর কিউ ভেক্টর। আচ্ছা, এখন বলো তো এ বিন্দু আর বি বিন্দু এগুলো কি অবস্থান ভেক্টর না? তো অবস্থান প্রকাশ করার জন্য কি করতে হয়? মূল বিন্দুর সাথে যোগ করে দিতে হয়। এইজন্য আমরা মূল বিন্দুর সাথে ও এ পর্যন্ত যোগ করে দিয়েছি, আবার মূল বিন্দু থেকে বি পর্যন্ত আমরা যোগ করে দিয়ে তিন ও এ এবং বি এর দিকে দিতে হবে। এখানে কি কি চাওয়া হয়েছে দেখো, পি ভেক্টরটা কত, কিউ ভেক্টরটা কত, এরপরে পি ডট কিউ কত, এদের পরস্পরের উপর লম্ব বিক্ষেপ কত, আর থিটা কত, অর্থাৎ এই যে এই দুটো ভেক্টর অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা কত, সেইগুলো বের করতে বলা হচ্ছে। আচ্ছা, এখন যে পারবে সে বলো ওয়ে ভেক্টর বা পি ভেক্টর কত হবে? এগুলো তো আমরা অনেক আগে শিখেছি, বলো ওয়ে ভেক্টর বা পি ভেক্টর কত হবে?
2i প্লাস 2i কে প্লাস minus মাইনাস কে j cap minus k cap কে ক্যাপ এই যে হয় লিখে দিয়েছি আমি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ এইগুলো তো আমরা জানি কিভাবে লিখতে হয় একইভাবে ob ভেক্টর বা কি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ তাহলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার উত্তর হয়ে গেল মানে 1 নাম্বার 2 নম্বরে চাওয়া হয়েছে ভেক্টর গুলো কিভাবে লিখবো আমরা সেটা আমরা চেয়েছি তাহলে 1 আর 2 হয়ে গেল এবারে ডট গুণন আমাদের বের করতে বলা হয়েছে p.q ইকুয়াল টু হোয়াট আচ্ছা p.q ইকুয়াল টু p ভেক্টরটা লিখবে q ভেক্টরটা লিখবে এই যে p ভেক্টরটা আমরা উপরেরটাই হচ্ছে p ভেক্টর আর নিচেরটা হচ্ছে q ভেক্টর আচ্ছা এখন ডট গুণনের নিয়ম কি বলো ডট গুণন হচ্ছে i সহগের গুণফল i সহগের গুণফল এবং k সহগের গুণফল যোগ করে প্লাস k ক্যাপের সহগগুলা তাহলে যোগ দুটো ভেক্টর i এর সহগ গুণ করলে 6 হয় পরের দুটো j ক্যাপের সহগ গুণ করলে 6 হয় প্লাস আর একটা জিনিস খেয়াল করো প্রথম ভেক্টরে k ক্যাপের সহগ কিন্তু -1 আর মাইনাস দ্বিতীয় ভেক্টরে k ক্যাপের সহগ হচ্ছে +2 তো -1 +2 গুণ করলে কত হবে -2 মাইনাস বুঝতে পেরেছো তাহলে এটা যোগ বিয়োগ করলে 10 হয়ে গেল তাহলে ডট গুণন কত এসেছে এখানে 10 জি স্যার আচ্ছা ডট গুণন কি ধনাত্মক এসেছে না ঋণাত্মক এসেছে এখানে ধনাত্মক ধনাত্মক হলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে বলো এই থিটা অ্যাঙ্গেল কত ডিগ্রি Zero. হবে 0 Zero কোণ degree. হবে সূক্ষ্মকোণ হবে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ হবে সেটা আমরা পরে ক্যালকুলেশন করছি যে 5 নম্বর প্রশ্নে তো আমরা সেটা চেয়েছি আচ্ছা এবারে এদের পরস্পরের উপর লম্ব বিক্ষেপ বের করো আচ্ছা লম্ব বিক্ষেপ বের করা কি এখন পারা যাবে না দেখো q cos θ সমান কি হবে জি স্যার q cos θ কার লম্ব বিক্ষেপ বলো q এর লম্ব বিক্ষেপ q এর লম্ব বিক্ষেপ কার উপরে p এর উপরে কার উপরে তাপমাত্রা ভাগ করতে হবে এইজন্য p.q ডিভাইডেড p তাহলে p.q মানে কত বের করেছি আমরা 10 আর p ভেক্টরের মান হচ্ছে ওই যে মান বের করার যে সূত্র √i ক্যাপের সহগ তার উপরে স্কয়ার প্লাস j ক্যাপের সহগ তার উপরে স্কয়ার প্লাস k ক্যাপের সহগ তার উপরে স্কয়ার ক্যালকুলেশন করলে এটা তৈরি হবে একইভাবে p cos θ হচ্ছে p এর লম্ব বিক্ষেপ কার উপর q এর এজন্য q এর মান দ্বারা ভাগ করতে হবে তাহলে p.q মানে 10 আর q এর মান হচ্ছে যে √i ক্যাপের সহগ তার উপরে স্কয়ার প্লাস j ক্যাপের সহগ তার উপরে স্কয়ার প্লাস k ক্যাপের সহগ তার উপরে স্কয়ার দিয়ে ক্যালকুলেশন করলে এটা তৈরি হয়ে গেল তাহলে এটা আমরা কি করলাম দুটো ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করলাম ওকে জি স্যার আচ্ছা এবারে আমরা কি বের করব দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো এই যে অ্যাঙ্গেল বের করার যে সূত্রটা সেটা ইকুয়াল টু cos ইনভার্স ওই দুটো ভেক্টর ডট গুণন ডিভাইডেড ওই দুটো ভেক্টরের মানের গুণফল দ্বারা ভাগ করতে হবে তাহলে cos ইনভার্স p.q মানে কত 10 আর √p এর মান হচ্ছে p এর মান হচ্ছে √14 আর q এর মান হচ্ছে √17 দিয়ে ক্যালকুলেশন করলে থিটা কত এসেছে বলো এটা কি সূক্ষ্মকোণ স্থূলকোণ না সমকোণ সূক্ষ্মকোণ আমরা কনসেপ্ট শিখে এলাম যে দুটো ভেক্টরের ডট গুণনের মান যদি ধনাত্মক হয় ধনাত্মক মানে 0 এর চেয়ে বড় হবে 0 এর চেয়ে বড় হলে তোমার দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে 90 এর চেয়ে ছোট হবে ওকে সূক্ষ্মকোণ হবে তাহলে সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা কি হবে সূক্ষ্মকোণ হবে এই মোটামুটি ডট গুণনের আমি যে কনসেপ্ট গুলো বললাম এইগুলো মোটামুটি করবে আর কিছু অঙ্ক তোমরা বাসায় দেখে নিবে আমি এখানে 4টা টাইপের অঙ্ক করেছি কিভাবে ডট গুণন বের করতে হয় কিভাবে এদের পরস্পরের উপর লম্ব বিক্ষেপ বের করতে হয় আর কিভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হয় এই সম্বন্ধে আমরা অঙ্কগুলো করলাম তো সময় আর 1 মিনিটের মতো আছে আজকে এটুকুই থাক আমরা নেক্সট ক্লাসে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন তো আজকে যে ডট গুণন পড়ানো হলো এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে বা ক্লিয়ার হয়েছে সবাই জি স্যার জি স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো কুইক বলো তাড়াতাড়ি স্যার এই যে আমরা যে মান দ্বারা ডট গুণনটা করলাম না যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর এটার মধ্যে আমরা শুধু মানগুলো গুণ করছি cos থিটাটা যেটা ছিল এটা তো গুণ করি নাই না ডট গুণন তো আমরা কিভাবে